নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার। আজকের সকালটা জানো তো আমার একদম ভালোভাবেই শুরু হয়নি, কারণ গতকাল রাত্রে ঠিকমতো ঘুমই হয়নি। গতকাল রাত্রে ভিডিও এডিট করেছি অশ্মি ঘুমিয়ে যাবার পর, তারপরে হয়তো সেই ঘুমটা আমার এসেছে। সেই তখন কটা বাজবে, রাত 1টা 1:30 এরকম মতো বাজবে। তখন অশ্মি রানী পায়ের যন্ত্রণায় পুরো ছটফট করেছে, মানে এতটাই পরিমাণে ছটফট করেছে, মানে ওষুধ দিয়েছি। এবারে ওষুধ দেওয়ার পর তো কিছুক্ষণ অন্তত ওয়েট করতে হয়, তারপরেই তো ব্যথাটা কমে। সেই সময়টুকুও, মাঝখানের সময়টুকু অশ্মি রানী দিতে নারাজ, মানে যন্ত্রণায় পুরো ছটফট করছিল। আর আমি বসে বসে পায়ে তেল ম্যাসাজ করছিলাম। সে মানে বলতে পারো 1 থেকে 1.5 ঘন্টা মতো ওইভাবেতেই ও ছটফট করেছে। তারপরে যখন একটুখানি কমেছে, তারপরের দিকে একটুখানি আর কি ঘুমিয়েছে। সেও আর কি অনেকটা রাত হয়ে গিয়েছিল। তারপরে আবার ভোরবেলা থেকে পেটে ব্যথা আরম্ভ হয়েছে, ওই বলতে পারো 4:30 পৌনে 5টা থেকে। মানে মেয়েটাও সারা রাত ভালো করে ঘুমাতে পারেনি, আর মেয়ের সাথে সাথে মেয়ের মাও সারা রাত ভালো করে ঘুমাতে পারেনি। চোখ দুটো ভীষণ জ্বালা করছে জানো, কিন্তু কিছু করার নেই। মেয়ে তো সেই 4:30 থেকে ঘুম থেকে যে সেই উঠেছে, পেটে ব্যথায় ছটফট করছিল। তারপর ওকে একটুখানি ওষুধ দিয়েছি, তারপরে একটুখানি কমেছে। তারপরে যখন দেখেছে যে এইভাবে আলো ফুটে গেছে বাইরে, ওকে কি আর কেউ ঘরের মধ্যে রাখতে পারে? সে পেটে ব্যথাই হোক আর যাই হোক না কেন, সেই তখন থেকে ঘুম থেকে উঠেছে। তাই আর কি আমিও তো তার সাথে সাথে উঠতে হবে। চোখ দুটো এত জ্বালা করছে, আর শুধুই মনে হচ্ছে গিয়ে বিছানায় শুয়ে পড়ি। শরীরটা একদম সাথ দিচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও জানো, আজকে আমি প্রচুর জামা কাপড় ওয়াশ করব। আসলে অস্মিকে আমি এখন ডাইপার ফ্রি রাখছি রাত্রেও, মানে একটু আর কি মানে চেষ্টা করছি আর কি ডাইপারটাকে ছাড়ানো। যেহেতু এখন গ্রীষ্মকাল, ঢাকা চাপার তো কোনো কিছু বেলাই নেই, তাই একটু যেমনভাবে দুপুরবেলায় শোয়াই, তো সেইভাবেই রাত্রের দিকেও শোয়ানোর চেষ্টা করছি। তো সেই করতে গিয়ে অস্মির শোয়া ভীষণ খারাপ, মানে ও শোয়ার পশ্চার ভীষণ খারাপ, ঠিক ওর বাবার মতো। মানে সারা বিছানা ও আর কি ফুটবল খেলে বেড়ায়। তাই যখনই আর কি, এখন তো এই 1-2 দিন হলে এরকম করছি, তাই এখন উঠে যে হিসু করবে ঘুম থেকে উঠে, তো সেই প্র্যাকটিসটা এখন আর কি ভালোভাবে স্টার্ট করতে পারিনি। আস্তে আস্তে হবে। তো সেই জন্য গোটা বিছানা, মানে কাঁথা একদিকে, অয়েল ক্লথ একদিকে, আরও একদিকে সারা রাত ধরে তাণ্ডব চালিয়েছে আর কি। তো পুরো বেডশিট পুরো ভিজে গিয়েছিল, তাই বেডশিট তো আমাকে ওয়াশ করতেই হতো। ভাগ্যিস আর কি নিচেতে আর কি মানে তোষকের ওপর আমি একটা অয়েল ক্লথ রাখি, পুরো বেড সাইজের একটা অয়েল ক্লথ, তো তার উপরই বেডশিট পাতা থাকে। তো সেটা আর কি আমাকে রক্ষা দেয় আর কি, আমার বিছানাটাকে যাতে ভেজাতে না পারে। তো যাই হোক আর কি, তো সেই জন্যও আর কি বলতে পারো যে মানে বেডশিট তো ওয়াশ করবই, তার সাথে সাথে না আমি 2টো মশারি ইউজ করি। একটা মশারি হচ্ছে মানে হাওয়া মশারি, যার মানে সিঙ্গেল কি বলবো, সিঙ্গেল কোটিংয়ের যে সমস্ত মশারিগুলো হয় খুব হালকা, তো সেই মশারিগুলো এখন আমি ইউজ করছি, কারণ এখন প্রচুর গরম পড়ে গেছে। আর আগে শীতকালে ইউজ করতাম সেই ডবল মশারিগুলো, মানে যেগুলো ভীষণ ভারী হয়, তো সেই মশারিগুলো। তো সেই মশারিটা তো এখন আমি ইউজ করছি না, তো সেই জন্য ভাবলাম এত কিছু যখন ওয়াশ করছি তো সেটাও ওয়াশ করব। এছাড়াও আরও কিছু রয়েছে, যেমন গতকাল বিকালের দিকে আমি কোনো কিছু ওয়াশ করে রাখতে পারিনি, কারণ অস্মি আমাকে একদমই কাজছাড়া করেনি। তো সেই সমস্ত কিছু কাল থেকে জমা আছে। একটা ছোট বালতিতে কোলাইনি, তাই সব থেকে বড় বালতিটার মধ্যে ভেজালাম। তো নাই নাই করে প্রচুর হয়ে গেছে, আর আমি এখন ভাবছি ভিজিয়ে তো ফেলেছি, কিন্তু কি করে উদ্ধার করব, এটাই এখন এক ভীষণ বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমার পিছনে মেয়েটাকে আমার লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বসে তোমরা খেলতে দেখছো ঠিকই, কিন্তু জানো এর আগে একবার ও সবার বাড়ি বাড়ি ঘুরে আসা হয়ে গেছে। অত সকালে আমি ওকে একা ছাড়িনি, রাস্তাঘাটে লোকজন খুবই কম থাকে ভোরবেলা। তো আমি ওকে বুঝিয়ে পারিনি যে এখন কেউ ঘুম থেকে ওঠেনি, একা তুই ঘুম থেকে উঠেছিস। তো আমার কথা তো বিশ্বাস করেনি, তাই আমাকে একবার সবার বাড়ি বাড়ি ঘুরিয়ে নিয়ে আসতে হয়েছে, এবং ওকে দেখিয়ে নিয়ে আসতে হয়েছে যে কেউ ঘুম থেকে ওঠেনি। সেটা নিজের চোখে দেখে আসার পরই ও এইভাবে খেলতে বসেছে। দেখেছে আমার আর কিছু করার নেই, কারোর সাথে খেলতে পারবো না, তাই একা একাই খেলাধুলা করি। হাঁড়িটাকে সবার প্রথমে ঘাটের জলে ভিজিয়ে রেখে এলাম, পরে মেজে নেব, কারণ বৃহস্পতিবার সব কিছুই নিরামিষ হবে, সে তো তোমরা জানি। তারপর ঝটপট করে চলে এলাম, আমাকে জলখাবার বানাতে হবে, কারণ মেয়েটা সেই কোন ভোরবেলা থেকে উঠেছে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার টুকটাক এই সমস্ত কিছু কাজকর্ম করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আর তোমরা জানোই যে অস্মিকে আর কি আমি ঘুম থেকে ওঠার 1/2 ঘন্টা পরেই খাইয়ে দিই,
কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। অস্মি তো খেতে চাইছে না, আর পেটটাও ব্যথা হচ্ছে, তাই জল গরম এটা ওটা দিয়ে আর কি ওর পেটটাকে ঠিক রাখার চেষ্টা করছি। এখন মোটামুটি পেটটা আর কি কমেছে বলছে, তো সেই জন্য ভাবলাম যাই গিয়ে এবারে জলখাবারটা করি। তো চটজলদি কী করব, চটজলদি হচ্ছে সব থেকে তাড়াতাড়ি যেটা হয়ে থাকে সেটা হলো আলু ভাজা। তাই ভাবলাম একটুখানি আলু ভাজাই করে দিই সবার জন্য, মানে ওর একার জন্য তো নয়, মানে ওর নামে করি কিন্তু সবার জন্যই একবারে আর কি করে নিই। সেই আলু ভাজা করতে সবথেকে কম সময় লাগে, কেন বলো তো? এতে মানে সিদ্ধ হওয়ার সেরকম মানে সেরকম ঝঞ্ঝাট কোনো কিছু থাকে না। ওই সর্ষের তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিই, আর তাতে আবার ছোটো ছোটো আমি 2টো টমেটোও দিয়েছিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয় আলু ভাজায় টমেটো দিলে। তারপর নুন হলুদ দিয়ে একদম মানে গ্যাসটাকে আমি লো করে ঢাকা দিয়ে রেখে দিই। তো এটা যতক্ষণে হতে থাকে ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিই। এই যে দেখো, একবার দেখে এলাম চুপটি করে যে মহারানী কি করছে। আর এই জায়গাটার অবস্থাটাও তো খুবই খারাপ। তো একটুখানি আর কি সাপ খোপ পোকামাকড়ের আমার ভীষণ ভয়। ওকে বারবার বলছি মানা বাড়ির মধ্যে এসে খেলো, কিন্তু ওর এই জায়গাটা এত পছন্দ হয়েছে ও এখানেতেই খেলবে। তাই একটু করে কাজ করছি আর একটু করে আর কি দেখে যাচ্ছি। এই যে আমি ওর পিছনে এসে দাঁড়িয়েছি ওকে দেখছি, ওর কিন্তু কোনো কিছু মানে ও কিন্তু জানে না, মানে ও এতটাই খেলার মধ্যে আর কি ডুবে গেছে, খেলার মধ্যে মগ্ন। তাই চুপি চুপি ওর পিছনে কি দেখে গেলাম যে কী করছে না করছে। দেখে আমি এবারে ঘরের মধ্যে জামা কাপড়গুলো গোছাতে গেলাম। এই যে ব্ল্যাঙ্কেটের কভারটা, কিছুদিন আগে এত বৃষ্টি হয়েছে তার জন্য ভীষণ ঠান্ডা পড়ে গিয়েছিল। তো সমস্ত কিছু মানে ঢাকা তো সব কিছু ঢুকিয়ে দিয়েছি ব্ল্যাঙ্কেট এটা ওটা। তো এই কভারটা আবার বার করেছিলাম গায়ে ঢাকা দেওয়ার জন্য, তখন মঙ্গলপুর যাওয়ার আগে, মানে আমার বাবার বাড়ি যাওয়ার আগে। তো এইটা আর এখন আর গায়ে দেওয়া অসম্ভব ব্যাপার, তো সেই জন্য এটাকে রোদে দিয়েছি। এবারে এটাকে তুলে দেব। এই সমস্ত কিছু জামা কাপড়গুলো যখন আমি ভাঁজ করছি তার মধ্যেই দেখো আলু ভাজাটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে। তলায় একটুখানি হালকা হালকা লাগা লাগা মতো হয়েছিল, তবে এটা একদম গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলেই কিছুক্ষণ পর একদম ঠিকঠাক হয়ে যাবে। মেয়েকে কিছু খাইয়ে আমিও খেয়ে নিয়েছি, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে না শুধুই গিয়ে বিছানায় শুয়ে পড়ি। কিন্তু কিছু করার নেই, মেয়েকে সেন্টারে পাঠাবো, সেন্টারে গেলে ওর মনটা খুব ভালো থাকে। কিন্তু আজকে ভেবেছি যে আমি আজকে আর দিতে যাব না, আমার একদম ভালো লাগছে না। বাড়ির কাজকর্মগুলোও রয়েছে, আর মাথার মধ্যে শুধু চিন্তা রয়েছে যে অতগুলো আমাকে ওয়াশ করতে হবে। আর সকাল থেকে ব্রহ্ম রোদ উঠেছে। এই যে অস্মির সামনে সামনে একজন আমার কাকা শ্বশুর বা যে শ্বশুরের মতন আর কি হবেন আর কি, ওনার সাথে গল্প করতে করতে যাচ্ছে। তারপর শ্রেয়াদের বাড়িতে গিয়ে দেখলাম শ্রেয়া ঠাকুমা অলরেডি ওকে দিতে চলে গেছে। তাই বাধ্য হয়ে আমাকে আবার চেঞ্জ করে অস্মিকে দিতে যেতে হচ্ছে। কিন্তু আমি কোথায় আর আমার মেয়ে কোথায় দেখো, আমাকে বলছে আমি একা একা সেন্টার যাব, তুমি আমার সাথে যাবে না। তো সেই জন্য আর কি দৌড় দিল। তারপরে রাস্তায় একটা ভাইকে দেখে দাঁড়িয়ে পড়েছে। সেন্টারে দিয়ে দিয়েছি মেয়েকে, এবার সেন্টার থেকে আর কি বাড়ি ফিরবো। তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ অ্যাড করলাম, দেখলে? তোমাদেরকে আমি বলি না, অস্মিকে সবাই চেনে এবং অস্মির সাথে সবাই কথা বলে, ওকে খুব ভালোবাসে। তো এরকম দুজন বয়স্ক মানুষ আর কি এখানেতে আছেন, প্রত্যেক দিন অস্মির সাথে এইভাবেতেই কথা বলেন, আর অস্মিও আর কি ভীষণ খুশি হয়। বাড়ি এসে চেঞ্জ করলাম, কারণ ওই কুর্তি ওইগুলো আর পরে থাকতে পারছিলাম না, কারণ প্রচণ্ড গরম করছিল। আর আমি আনতে যাব না, শ্রেয়ার ঠাকুমাকেই বললাম আপনি গিয়ে নিয়ে আসবেন, আমার শরীরটা একদম ভালো লাগছে না। আর ওদের সাথে চলে আসবে, শ্রেয়াকেও বলে এলাম যে আসার সময় বুনিকে নিয়ে আসিস। তাই এসে বাড়ির কাজকর্মগুলো তো ঘুরতে হবে। একটিবার বসেছিলাম, সত্যি কথা 5 মিনিট মতো বসেছিলাম। তো তারপর চেঞ্জ করে এই কাজ করতে আরম্ভ করে দিয়েছি। আজকে ভীষণ রোদ গরম, আর আজকে আমি বুঝতেই পেরেছি আজকে আমার অবস্থা খুব খারাপ হবে। মাথাটা হালকা হালকা ধরতে আরম্ভ করেছে। ওই যে মেয়েকে দিতে গিয়েছিলাম রোদে রোদে, তারপরেতে এলাম দেখছি হালকা মাথার ডান দিকটা দপদপ করছে। তখনই বুঝতে পেরেছি আজ আমার খবর আছে। কিন্তু কিছু করার নেই। আসলে কি বলো তো, রাত্রে তো ভালো ঘুম হয়নি, রাত্রে ঘুমের প্রচুর ঘাটতি হয়েছে। তারপর আবার সকাল থেকে টুকটাক করে চলছে, আর এত প্রচণ্ড রোদ গরমে কষ্ট হচ্ছে। আজ আমার নিস্তার নেই, আমি বুঝেই গেছি। যাই হোক, সিঁড়িটা একটুখানি ভালো করে ঝাড় দিয়ে মুছে দিতে হবে, কারণ আজকে বৃহস্পতিবার, আর এই সপ্তাহে একটা দিনই আমি সিঁড়িটা মুছি। প্রত্যেক দিন বা সপ্তাহের মাঝে মোছার আমার আর সময় হয় না।
তো সেই জন্যই আর কি একটুখানি ভালো করে আর কি ঘষে মেজে পরিষ্কার করা। তো যতটুকু পারি ততটুকু আর কি পরিষ্কার করব। আসলে ভেবেছিলাম কি সেন্টার থেকে দিয়ে এসে আগে ওয়াশটা করে নেব, কারণ প্রচুর জামাকাপড় ওয়াশ করা আছে। আর আমাদের ঘাটটা না প্রচুর রোদের মধ্যে আমাকে ওয়াশ করতে হবে, তো অবস্থা তো খারাপ হবেই। তো তারপরে এসে দেখলাম কি যে আমার শাশুড়ি মা ঘাটেতে রয়েছেন, তাই আমাকে তো আমার নামা যাবে না ঘাটেতে, তাই টুকটাক বাড়ির মধ্যে যতটুকু কাজগুলো আছে ততটুকু করছি। এর মধ্যে চলে এলি যে? আজকে পড়াইনি, এর মধ্যে ছেড়ে দিল। ঘরে বসে বসে খেল, ব্রহ্ম রোদ উঠেছে, কোথাও যাবি না। ডিম দিয়ে ছেড়ে দিল। আর জলের বোতলটা হাতে কেন? ঠিক আছে বসো, ব্রহ্ম রোদ উঠেছে, কোথাও যাবে না কিন্তু, ঘরের মধ্যে খেলা করো। মেয়েটা আমার রাস্তায় হাঁটে না, মেয়েটা আমার রাস্তায় দৌড়ায়। সবাই হেঁটে হেঁটে আসে আর ও দৌড়ে দৌড়ে আসে, যেমন তোমরা দেখলে পড়ে গেছে। পড়ে এসে দেখো কিভাবে ও এইভাবে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। সারাটা রাস্তা ঠিকঠাকভাবে এলো, যখন বাড়ি ফিরলো তখনও বুঝতে পারিনি। তারপর যখন বলছে মা পড়ে গেছি, আমি মানে কীভাবে পড়লি, বাস ওইভাবে বলার পরেই মায়ের কাছে আবদার সোহাগ আরম্ভ হয়েছে। দেখলাম হাঁটুটা একটুখানি ছিঁড়ে গেছে, একটু জল দিয়ে পরিষ্কার করে ওই টিব্যাগ মলমটা আর কি একটুখানি লাগিয়ে দেবো। এই মলমটা তো খুব সুন্দর, তোমরা তো জানো, লাগানোর পরই আর কি ভালো হয়ে যায়, 1 থেকে 2 বার লাগানোর পরই। তাই এই ওষুধটা সবসময়তেই আমি বাড়িতে রাখি ওষুধের জন্য। তো যাই হোক আর কি, প্রচুর কান্নাকাটি অনেক কিছুই চলছে। তো আমি জানি ওর ব্যথা হচ্ছে, কিন্তু মাকে দেখে আর সোহাগটা একটু বেশি হয় সব বাচ্চারই আর কি, মানে ইমোশনটা একদম ভেতর থেকে আর কি, মানে ও আর কন্ট্রোল করতে পারে না। বাইরের মানুষের কাছে অতটা দেখায় না, কিন্তু মায়ের কাছে তো আর আগঢাক লুকোচুরির কোনো কিছু নেই। তো সেই জন্য তো আমি এখন ভাবলাম তাড়াতাড়ি করে গিয়ে আমাকে ওয়াশ করতে হবে, কিন্তু মেয়েটাকেও তো সময় দিতে হবে। তো ও দেখছে আমাকে কিছুতেই ছাড়বে না, তাই একটুখানি ও কান্নাকাটি করছে, একটুখানি হাসিয়ে একটুখানি ভুলিয়ে টুলিয়ে রাখলাম, দিয়ে বললাম তোমাকে আমি ফ্যান চালিয়ে দিচ্ছি ঘরের মধ্যে, তুমি চুপ করে শুয়ে থাকো। কিন্তু সে কি কার কথা শোনে, আমাকে কোনো মতেই থাকবে না, মানে ও ঘরের মধ্যে শুয়ে থাকবে, বসে থাকবে, আমাকেও ওর কাছে বসে থাকতে হবে। সেটা কি সম্ভব? কারণ আমার মাথায় এখন সেই 1 বালতি ঘুরছে আর কি। যাই হোক, মাথাটাও দপদপ করছে, তাই ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে শুইয়ে অনেক গল্প বলে তুমি একটু শো এই ওই করছি। আর ওই কাটা জায়গাটার মধ্যে একটুখানি ওই ফ্যানের হাওয়াটা লাগছে, তাই একটু চিনচিনতে একটু বেশিই করছে। সবই বুঝতে পারছি, কিন্তু কতক্ষণ আর ওর কাছে থাকবো বলো? একটুখানি থেকে একটুখানি বুঝিয়ে আমাকে চলে যেতে হবে। এই যে দেখো আমি যাচ্ছি, আর বারবার আমাকে টিপে টিপে ধরছে, শুধুই বলছে মা তুমি যেও না, আর প্রচুর কান্নাকাটি করছে। তো যাই হোক, চলো মেয়েকে অনেক বোঝালাম, বুঝিয়ে শুনিয়ে ওকে শুইয়ে এবার আমাকে যেতে হবে। তবে যতবার আমি আর কি বাইরে দিয়ে যাচ্ছি, ততবার সেই মা মা করে চিৎকার, সেটা আমি আমার ঘাট থেকেও শুনতে পাচ্ছি। যাই হোক, ওকে ঘরের মধ্যে একটুখানি শুইয়ে দিয়ে এসে এবার আমি ঘাটে নামছি। আর প্রচুর ছিল, মানে বিশ্বাস করো, তোমাদের মানে ভিডিওতে কতটা তোমরা দেখতে পাচ্ছ জানি না, কিন্তু এই বালতিটা সাইজটা অনেকটাই বড়, আর এটাকে ধরে নিচে নামাতে আমার যথেষ্ট কষ্ট পেয়েছি। তোমরা অনেক দিন আগে থেকেই বলছিলে, বা আগের দিনের ভিডিওতেও বলছিলে, তোমাদের একজন কাজের দিদি ছিল না? হ্যাঁ ছিল, এবং তিনি এখন নেই। কেন নেই সেটা আমি এর আগে একটা ভিডিওতে সবটা ভালো করে ডিসকাশন করে দিয়েছি, আর তাই আজকের এই ভিডিওতে আর বলছি না। আর জানো তো, এই সমস্ত কিছু ওয়াশ করতে করতে আমি পুরো ভিজে গিয়েছিলাম। আর এই যে দেখো, ঘরের মধ্যে কি আর থাকতে পারে? এতক্ষণ ধরে মা মা করে চিৎকার করছিল, মায়ের গলার আওয়াজ না পেয়ে চলে এসেছে মহারানী। তবে ওকে বললাম প্রচুর রোদ, এখন ঘড়িতে ওই মোটামুটি 10:30 মতো বাজছে। আর বিশ্বাস করো, মনেই হচ্ছে না 10:30 বাজছে, মনে হচ্ছে 2-2:30 বাজছে, এত রোদ এত রোদ। আর আমাদের মতো যাদের এই সাইনাসের প্রবলেম, তার সাথে সাথে মাইগ্রেনের প্রবলেম, তোমরা তো জানোই, যাদের হয় তারাই একমাত্র বোঝে যে এই রোদ জিনিসটা কতটা ভয়ানক, কতটা ভয়ানক। যাই হোক, করেছি, ভিজিয়েছি, আমাকে তো কমপ্লিট করতেই হবে। সব থেকে বেশি কষ্ট পেয়েছি জানো, ওই মশারিটা, এতটা বড়, এতটা ভারী, মানে জল থেকে যখন তুলছি, মানে যখন এমনি তো ভেজানো জিনিস, তারপরে আবার যখন জল থেকে তুলছি, মানে এতটা আমি কষ্ট পেয়েছি, মানে কি বলবো, ভীষণ কষ্ট পেয়েছি এই মশারিটাকে ওয়াশ করতে। তোমাদের দাদাভাই শুনলে ভীষণ বকাবকি করবে, আমাকে বলবে কেন আমি এসে কাচলে হতো না, তোমাকেই কাচতে হতো। আমি জানি এই ভিডিওটা দেখার পরেও খুব রেগে যাবে, কিন্তু দেখো ও ওয়াশ করে, কিন্তু ও যখন এই ভারী ভারী জিনিসপত্র ওয়াশ করে ওরও কিন্তু কষ্ট হয়,
হয় এবং ওর ডান হাতটা জানো তো তোমরা ফ্র্যাকচার হয়েছিল একবার, তো যে ভাঙা হাড় কখনো জোড়া লাগে না, যত বয়স বাড়বে তত আর কি কষ্ট দেবে, ব্যথা হবে। তো ওরও মাঝে মাঝে ব্যথা হয়, তো তখন ও যখন হাতটা নিয়ে কষ্ট পায় আমারও খুব মানে খারাপ লাগে। তাই ভাবলাম এত কিছু যখন ওয়াশ করতে পারছি আর মশারিটা করতে পারবো না, তাই আর কি ভিজিয়েই দিয়েছি আর ওয়াশ করে নিয়েছি। যাই হোক আর কি, বুঝতেই পারছো একটু মায়া লাগে, একটু খারাপ লাগে, তাই নিজের একটুখানি কষ্ট হলো, কিন্তু কিছু করার নেই। আর আমি পুরোটা ভিজে গেছি, বিশ্বাস করো, মানে আমি এতটা ভিজে যাব বুঝতে পারিনি, ভীষণ রকমভাবে ভিজে গেছি। তাই এখন আমাকে গিয়ে স্নান করতেই হবে। একে একে যা সমস্ত কিছু জামাকাপড় ছিল, তোমরা হয়তো জাস্ট কয়েক সেকেন্ড দেখলে যে দিদি এত কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু ওয়াশ করে নিল, কিন্তু তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি ফুল স্পিড করে দিয়েছি, মানে 10 গুণ বাড়িয়ে দিয়েছি। তারপরেই আর কি এই এতটুকু কয়েক সেকেন্ড তোমরা দেখলে। আর সব থেকে বেশি যেটা সমস্যা হয় মশারিটা, না একে আমি ভালো করে আর কি সামলাতে পারি ওয়াশ করার সময়, না জল থেকে তুলতে পারি, আর এই মশারিটা ওয়াশ করতে গিয়ে আমি বেশি ভিজে গিয়েছিলাম, আর না মেকে ভালো করে ঠিকমতো করে শোকাতে দিতে পারি। কিন্তু যা ব্রহ্ম রোদ উঠেছে, মানুষ কেটে দিলেও শুকিয়ে যাবে, তাই যেমন তেমন করেই যাই শোকাতে দিই না কেন সব শুকিয়ে যাবে, আমি তো খুব ভালো করেই জানি। চলো সব কিছু আমার মানে ছাদে মিলে দেওয়া কমপ্লিট। সেই সময় দেখি এত ব্রহ্ম রোদে আমার মহারানী আসছে। রোদে আসছিস কেন? কি পাটা ভালো হয়ে গেছে? ঠিক আছে যাও, আমি নিচে যাচ্ছি, চলো। হ্যাঁ বলো। হ্যাঁ তুমি চলো, আমি নিচে যাচ্ছি, চলো। ছাদে ভীষণ রোদ, এই যেগুলো ওয়াশ করলাম ওগুলো শুকাতে দিলাম। তুমি চলো, আমি যাচ্ছি। না মা, ভীষণ রকমভাবে ক্লান্ত হয়ে গেছি, ভাবলাম গিয়ে সঙ্গে সঙ্গে স্নান করে ফেলবো, কিন্তু এখন আমার মাথা পুরো গরম, এই সময় যদি আমি মাথায় জল দিই মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম একটুবার আর কি ফ্যানের তলায় বসি, ভীষণ কষ্ট পেয়েছে, কিন্তু আর কি করব বলো, ফ্যানের তলায় বসারও কি আমার জো আছে? এদিকে ফ্যানের তলায় বসেছি, আর মহারানী আমাদের যে নারকেল কুড়ুনি একটা হাতে আমার শাশুড়ি মায়ের রয়েছেন, তো সেটাকে নিয়ে আর কি নিয়ে ও মাটি কুটতে আরম্ভ করে দিয়েছে, তো সেটা ভেঙে যাবে, তাই আবার দৌড়ে তার কাছ থেকে আর কি নিয়ে এলাম। তারপরে গিয়ে স্নানটা সেরে নিয়েছি, স্নান সেরে এখন একটুখানি স্কিন কেয়ার করে নেব। আচ্ছা তোমাদের কার কার আমার মতো হয় বলো তো, এই গরমেতে আমার ভীষণ মুখ জ্বালা করে, মানে ক্রিম দিই তারপরেও মনে হয় যেন এত কেন মুখটা জ্বালা করছে, মনে হয় যেন সবসময় মুখে চোখে জল দিয়ে রাখি, বরফ দিয়ে রাখি, এত পরিমাণে মুখ জ্বালা করে আমার। ইদানিং যেন একটু বেশিই হচ্ছে, তাই এখন আমাকে সানস্ক্রিন আমাকে সবসময় মুখে লাগিয়ে রাখতেই হবে। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি ওই যে বলে না যে কথায় আছে 2 ঘন্টা 2.5 ঘন্টা অন্তর অন্তর আর কি সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হয়, তো সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কারণ আমি কাজের চোটে ভুলে যাই। আবার যখন মুখটা জ্বালা করে তখন মনে হয় যে হ্যাঁ আমি তো সানস্ক্রিনটা কোনো কিছু করিনি। তাও এখন আমি মানে যাই হোক আর কি, মানে ভীষণ জ্বালা করে, ভীষণ জ্বালা করে, উফ কী যে কষ্ট হচ্ছে আমার এই রোদ গরমেতে। এই কষ্টের দিনই আর কি আমার এলো। তো আমার থেকেও এবার অস্মির কষ্ট একটু বেশি হবে, ও সকালে যাবে ঠিক কথা, কিন্তু যখন ফিরবে তখন ভীষণ রোদ গরম। আর আজকে অস্মির স্কুল থেকে ফোনও করেছিল, অস্মির যে রুটটা আমাদেরকে বললো যে রুটে অস্মি যাবে, মানে কি বলবো, একটা রাস্তা যেটা হয়তো 5 কিলোমিটারের রাস্তা, অস্মি সেটা 15 কিলোমিটার যাবে, মানে এতটা ওকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে এই ব্রহ্ম রোদ গরমে। শুনেই তো পুরো মাথা আমার খারাপ হয়ে গেছে, কারণ এই জিনিসটা আমরা জানতাম না যে এতটা লং রুটে ওকে ঘোরাবে। হ্যাঁ ডিস্টেন্স অনেকটাই বেশি সেটা জানি, কিন্তু এতটা লং রুটে ঘোরাবে এটা বুঝতে পারিনি, যেটাই এখন ফোন করে আমাদেরকে বলেছে, যেটা অস্মির আর আমার আর অস্মির বাবা বিশেষ করে আর কি ভীষণ ও চিন্তা করছে, আমারও চিন্তা হচ্ছে। যাই হোক কিছু করার নেই, একটু বেটার ফিউচারের জন্য তো একটু কষ্ট তো করতেই হবে, জানি না কী আছে কপালে। যাই হোক এখন আমার স্কিন কেয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেল, এখন আমি যাব রান্নাঘরে, গিয়ে আমাকে রান্না বসাতে হবে। এই সমস্ত কিছু কাণ্ড করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে, এখন মোটামুটি ঘড়ি কাটায় ওই 11টা 11:30 মতো বাজছে, এখনও আমি ভাতটাও বসাইনি, তাই তাড়াহুড়ো করে এসে ভাতটা বসাবো। তবে আজ তো সব কিছুই নিরামিষ হবে, কিন্তু নিরামিষ হলেও তাতে তো সবজি কিছু আমাকে রাখতেই হবে, তাই এখন মাথায় আমি চিন্তা করছি যে কী রান্না করব কী রান্না না করব। সর্বপ্রথম ভাতটা তো বসাই, তাই ভাতে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ভালো করে, অনেকে আবার জানো ওই চাল ধোয়া জলটা গাছে দিয়ে দেয়,
অশ্মির বাবা খুব করে এটা, তবে আমার আর অত সময় হয় না, খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, তাই আর কি ভাতের চালটা ভালো করে ধুয়ে 2টো আলু দেবো, তো একটা আলু ধুয়ে দিয়েছি, আর একটা আলু ধুয়ে দেখার পর দেখছি ভেতরটা পচা, তো সেটাকে সাইড করে রেখে দিয়ে আবার 2টো আলু ছোটো ছোটো ছিল আর কি, সেগুলোকে ধুয়ে দিয়ে এবার আমি ভাতটাকে বসিয়ে দিচ্ছি। বৃহস্পতিবারে যতবারই আর কি এই প্রথম হাঁড়িতে আমি ভাত বসাই, আমার এত ভালো লাগে, মানে মনে হয় যেন সত্যি অন্নপূর্ণার হেসেল বা মা লক্ষ্মীর হাঁড়ি, মানে ভীষণ ভালো লাগে জানো। চলো ভাতটা বসিয়ে দিই, এবার আমি সবজি কাটতে যাব। তা আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করছি। ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা তোমাদের এতটুকু কিছু অন্তত ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা।